আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছে হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। স্বাস্থ্য মন্ত্রণালয়ের 17 ফাইল চুরির ঘটনায় 4 কর্মচারী বরখাস্ত, বিভাগীয় তদন্ত কার্যক্রম চলবে জানালেন স্বাস্থ্য শিক্ষা সচিব। রাজধানীতে বস্তিতে করোনার গণটিকা কর্মসূচিতে ব্যাপক সাড়া, প্রথম দিন করাইল বস্তিতে টিকা নিলেন 15,000 মানুষ। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা, বাংলা গদ্য সাহিত্যের উজ্জ্বল নক্ষত্রের বিদায় শোক। তাইওয়ান নিয়ে বাইডেনকে সতর্ক করলেন শি জিনপিং, করোনা মহামারী ও জলবায়ু ইস্যুতে যুক্তরাষ্ট্র চীন একসাথে কাজ করার ঘোষণা। এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সঙ্গীতে অবদান রাখা 50 গুণীকে সম্মাননা, নিউ ইয়র্কে ঐক্য চ্যানেল মিউজিক অ্যাওয়ার্ডসের জমকালো আসর। আনোয়ার শীট দামে কম, টিকে অনেক বেশি। আনোয়ার শীট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের 17টি ফাইল গায়েবের ব্যাপারে 4 কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন কম্পিউটার অপারেটর আয়েশা সিদ্দিকা ও জোসেফ গোস্বামী এবং অফিস সহায়ক বাদল চন্দ্র গোস্বামী ও মিন্টু মিয়া। এ নিয়ে বিস্তারিত জানতে মোস্তফা মল্লিকের কাছে যাচ্ছি। মল্লিক। সচিবালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিকল্পনা বিভাগের একজন অতিরিক্ত সচিবের রুম থেকে গত 27শে অক্টোবর 17টি গুরুত্বপূর্ণ ফাইল খোয়া যায়। পরবর্তীতে জানা গেছে যে সেই ফাইলগুলো হচ্ছে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের যে কেনাকাটা হয়েছে তা নিয়ে, এবং এটা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী একাধিকবার দফায় দফায় বলেছে যে এই ঘটনাটায় তারা বিব্রত এবং ব্যবস্থা নেওয়া হবে। কিছুক্ষণ আগে এই মন্ত্রণালয়ের যিনি সচিব রয়েছেন আলী নূর, তিনি যেটা আমাদেরকে জানালেন সেটি হচ্ছে যে এই ঘটনায় 4 জনকে বরখাস্ত করা হয়েছে এবং সাংবাদিকরা সেই 4 জনের নাম পরিচয় জানতে চেয়েছিল এবং সচিব বলেছেন যে সেটা ধীরে ধীরে জানানো হবে। এবং একই সঙ্গে তিনি বলেছেন যে এই ঘটনায় যত দূর যাওয়া যায়, অর্থাৎ যারা অপরাধী তাদেরকে খোঁজার আগ পর্যন্ত আইন তার নিজস্ব গতিতে চলবে এবং প্রকৃত ঘটনা যারা ঘটিয়েছেন তারা নজরদারির মধ্যেই আছেন। মোটামুটি এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ সংবাদ। চলে যাচ্ছি স্টুডিওতে। মল্লিক, ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মোস্তফা মল্লিক। বস্তিবাসীদের ব্যাপক অংশগ্রহণে রাজধানী করাইল বস্তিতে শুরু হলো করোনার গণটিকা কর্মসূচি। প্রথম দিনে এখানে 15,000 ডোজ করোনা টিকা দেয়া হয়েছে। আগামীকাল থেকে দৈনিক 20,000 ডোজ টিকা দেওয়ার পাশাপাশি সব মিলে করাইল বস্তিতে 1 লাখেরও বেশি মানুষ টিকা পাবে। লায়লা নওশিনের রিপোর্ট। রাজধানীর বস্তিবাসীর জন্য করোনা ভাইরাসের 5 লাখ গণটিকা প্রদানের অংশ হিসেবে করাইল বস্তিতে আজ থেকে শুরু হলো এই কর্মসূচি। বস্তিতে প্রথম দিনে প্রায় 15,000 ডোজ টিকা দেওয়া হয়েছে। টিকা নিতে কেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়। বুঝলেন, এটা নিয়ে টিকার জন্য আমি ফর্ম ফিল আপ করছি, অ্যাপ্লাই করছি, আরো 3 মাস হয়ে গেছে। আমরাও তো অপেক্ষায় আছি যে আমরা টিকা নেব, কিন্তু টিকা পাই নাই। কিন্তু আজকে আমাদের এলাকায় আসছে, আমরা খুবই খুশি। আমরা এতদিন আতঙ্কে ছিলাম, এখন আমাদের ভিতরে সেই আতঙ্ক বিরাজ করছে না। বস্তির 8টি কেন্দ্রের 25টি বুথে ভ্যাকসিন দেওয়া হয়েছে। যারা হচ্ছে ব্রেস্ট ফিডিং মাদার তাদেরকে আমরা টিকা দিচ্ছি না, এটা আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে ডিজিএল থেকে। বয়স্ক মানুষ এবং এখানে শিক্ষার একটা ওভাবে নাই, তো তাদেরকে আমাদের ওভাবে করেই বোঝাতে হচ্ছে। তবে আমরা অনেক ভালো তাদের কাছ থেকে রেসপন্স পাচ্ছি। উপযুক্ত সবাইকে টিকার আওতায় না আনা পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগামীকাল থেকে আমাদের সক্ষমতা বাড়িয়ে আমরা 20,000 টিকা প্রতিদিন দিব। কর্মজীবী যে সকল মানুষ আছেন, যারা আজকে বাইরে কাজে চলে গেছেন, যারা আজকে এখানে টিকা দেওয়ার সময় উপস্থিত নাই, তাদের জন্য আমরা শুক্রবার শনিবার টিকা দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছি। 18 বছরের উপরে যারা আছেন তাদেরকে আমরা সকলকে টিকাদানের আওতায় নিয়ে আসব। করাইল বস্তির পর পর্যায়ক্রমে রাজধানীর অন্য বস্তিগুলোতেও এই কর্মসূচি শুরু হবে। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি জানিয়েছেন, এসএসসি ও সমমানের পরীক্ষা 8 মাস দেরিতে শুরু হয় যে সময় নষ্ট হয়েছে তা আগামী বছর সমন্বয় করা হবে। চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি আরো বলেন,
আগামী বছরে যে পরীক্ষাগুলো হবে তাও যথাসময়ে নেওয়ার সুযোগ নেই, তবে এই বছরের মতো এত দেরি হবে না। এখন যে দেরিটা হয়েছে সেটা তাদের পরবর্তী পর্যায়ে সেটাকে আমরা সমন্বয় করব, কাজে কারো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আর আগামী বছরের যে পরীক্ষাগুলো সেগুলো একেবারে যথাসময়ে নেওয়ার হয়তো সুযোগ নেই, কিন্তু এই বছরের মতো এত দেরি হবে না ইনশাআল্লাহ। নোয়াখালীতে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে না প্রায় ১৫০০ পরীক্ষার্থী। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকায় নানা পেশায় চলে যাওয়া ও বাল্য বিয়ের কারণে এই বড় অঙ্কের শিক্ষার্থী শিক্ষা কার্যক্রম থেকে ছড়ে পড়েছে। নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন করেও পরীক্ষায় অংশ নেয়নি আরও কয়েক হাজার শিক্ষার্থী। আলাউদ্দিন শিবলুর তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। নোয়াখালীর হাতিয়া জনকল্যাণ শিক্ষা ট্রাস্ট আদর্শ হাই স্কুলের নবম শ্রেণীতে ৯০ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে, আর এসএসসি পরীক্ষায় ফর্ম ফিল আপ করে ৬২ জন। জুন মাসে পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করা ৬২ জনের মধ্যেও ৪ মাসের ব্যবধানে পরীক্ষায় অনুপস্থিত থাকে আরও ২০ জন। জেলার অনেক বিদ্যালয়েই এখন এই পরিস্থিতি। বিদ্যালয়ের ফান্ড থেকে ফর্ম ফিল আপের টাকা দিয়েও পরীক্ষামুখী করা যাচ্ছে না শিক্ষার্থীদের। ঘর বাড়ি নেই, এখন তাই পড়ালেখা করতে পারছে না, অন্য কোনো জেলায় চলে যাচ্ছে। আর যখন তারা উপযুক্ত পাত্র পায় তাদের পছন্দ মতে তখন বিয়ে দিয়ে দেয়। অভিভাবকদের কাছে খবর দেওয়ার পরও এরা আর আসে না। গার্মেন্টস বা অন্যান্য জব, আর অপর দিকে মেয়েদের প্রায় বিয়ে হয়ে গেছে। তারা ভাবতেছে যে প্রতিষ্ঠানে লেখাপড়া করে যে তারা যদি পাস করে কোনো কর্মসংস্থান খুঁজে পায় না, হ্যাঁ কি করবে তারা পরে। শ্বশুর শাশুড়ি হাজবেন্ডের পরীক্ষা দিতে নিষেধ করছিলেন, পরীক্ষা দেয় না। জেলার হাতিয়া, সুবর্ণচর ও কোম্পানিগঞ্জ উপজেলায় শিক্ষার্থী ঝরে পড়ার হার বেশি। দারিদ্র্য, নদী ভাঙন, বাল্যবিয়ে ও সচেতনতার অভাবে শিক্ষার প্রতি শিক্ষার্থী ও অভিভাবকদের আগ্রহ কমে যাচ্ছে। যে অংশটা ঝরে পড়েছে এদেরকে বৃত্তিমূলক বা বিভিন্ন কারিগরি যে সমস্ত প্রশিক্ষণ আছে এর মাধ্যমে হয়তো মেইন স্ট্রিমে ফিরিয়ে আনা যায়। নোয়াখালীতে এবছর ৬১টি পরীক্ষা কেন্দ্রে মানবিক শাখায় ৪৫৫ জন, বিজ্ঞানে ৫৩৭ জন ও বাণিজ্যে ৩৬১ জন পরীক্ষার্থী অনুপস্থিত। রাজীব আহমেদ, চ্যানেল আই। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে সতর্ক করে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, তাইওয়ানের স্বাধীনতাকে যুক্তরাষ্ট্রের সমর্থন দেওয়া হবে আগুন নিয়ে খেলার শামিল। জবাবে বাইডেন জানিয়েছেন, তাইওয়ানে যে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে অবস্থান নেবে যুক্তরাষ্ট্র। দুই নেতার বহুল প্রত্যাশিত ভার্চুয়াল বৈঠকে উঠে এসেছে বাণিজ্য যুদ্ধ সহ নানা ইস্যু। নাফিস ইফতেখারের রিপোর্ট। ক্ষমতা গ্রহণের পর চীনের সাথে বেশ কয়েকবার যোগাযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবারের ভার্চুয়াল বৈঠকের শুরুতেই চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে পুরনো বন্ধু বলে সম্বোধন করেন মার্কিন প্রেসিডেন্ট। যৌথভাবে বৈশ্বিক সমস্যা মোকাবেলায় অঙ্গীকার করেন মার্কিন ও চীনা প্রেসিডেন্ট। আলোচনার এক পর্যায়ে তাইওয়ান নিয়ে বেইজিং ওয়াশিংটন টানাপোড়েন ইস্যু উঠলে পাল্টে যায় বৈঠকের রূপ। চীনা প্রেসিডেন্ট সতর্ক করেন, তাইওয়ান যদি বেইজিংকে টপকে স্বাধীনতা অর্জনের চেষ্টা চালায় তবে তা প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের আরও উন্নতি চাই, কিন্তু আমরা পরস্পরের জাতীয় ইস্যুতে নাক গলাতে চাই না। আমাদের উচিত বৈশ্বিক ইস্যুগুলোর সমাধানে যৌথভাবে কাজ করা। মার্কিন প্রেসিডেন্ট আহ্বান জানিয়েছেন, দুদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে তীব্র প্রতিদ্বন্দ্বিতা থাকলেও তা যেন কখনো উন্নয়নের পথে বাধা হয়ে না দাঁড়ায়। তবে এক চীন নীতি থেকে কোনোভাবেই সরে আসবে না ওয়াশিংটন, জানিয়ে দেন বাইডেন। চীন ও যুক্তরাষ্ট্রের নেতা হিসেবে আমাদের দায়িত্ব দুদেশের প্রতিযোগিতাকে সংঘাতে রূপ নিতে না দেওয়া। আমাদের দরকার আলোচনায় বাস্তব চিন্তাধারাকে আরও প্রাধান্য দেওয়া, বিশেষত জলবায়ুর মতো ইস্যুতে। দুদেশের সম্পর্ককে ইতিবাচক দিকে ধাবিত করতে যোগাযোগ আরও বাড়ানোরও তাগিদ দিয়েছেন দুই নেতাই। তিক্ত স্বাদ নিয়ে ভার্চুয়াল বৈঠক শেষ হলেও একে দুদেশের কূটনীতিতে কিছুটা উষ্ণ পদক্ষেপ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। নাফিস ইফতেখার, চ্যানেল আই। প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাজশাহীর সর্বস্তরের মানুষ। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে বিশ্ববিদ্যালয়ের কবরস্থানে দাফন করা হবে হাসান আজিজুল হককে। তার মৃত্যুতে শোকাহত চ্যানেল আই পরিবার। রাজশাহী থেকে আবু সালেফ আত্তার পাঠানো ভিডিও চিত্রে লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। ৮২ বছর বয়সী হাসান আজিজুল হককে বলা হয় বাংলা ছোট গল্পের জাদুকর। ১৯৭০ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার,
1999 সালে 21 পদক ও 2019-এ স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন তিনি। সার্বজনীন সাহিত্য চর্চার স্বীকৃত স্বরূপ 2018 সালের সেপ্টেম্বরে সাহিত্যরত্ন উপাধি লাভ করেন হাসান আজিজুল হক। 1973-এ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দিয়ে সেখানেই টানা 31 বছর অধ্যাপনা করেন তিনি। 2009 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার পদের জন্য মনোনীত হন এবং দায়িত্ব পালন করেন তিনি। 15-তে আমি দেখেছি যে এই সময় চলে গেলেন আর কি, খুব শান্তপূর্ণভাবে মৃত্যুবরণ করেছেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে দিনভর নবান্ন উৎসব চলছে। আয়োজকরা বলেন নতুন প্রজন্মে বাঙালি সংস্কৃতি ছড়িয়ে দিতে এই উৎসব। সুলতানা হিমুর রিপোর্ট। সুন্দরের সঙ্গে দেখা হবে অপরাহ্নে, এই তো চারিদিক ভরে গেছে নবান্নে। ষড়ঋতুর বাংলাদেশে হেমন্ত বয়ে নিয়ে আসে নবান্নের বার্তা। গ্রাম বাংলার আঙিনা ভরে ওঠে নতুন ফসলে, নতুন ধানে, পিঠাপুলির আয়োজনে। নবান্নের এই আনন্দকে ছড়িয়ে দিতে রাজধানীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হলো নবান্ন উৎসব। আমাদের দেশের বাড়িতে আমরা এগুলোকে উদযাপন করেছি। আমাদের যারা নতুন প্রজন্ম তাদের জন্য এই আয়োজনটা খুবই আনন্দদায়ক। শরতের উদযাপন করেছি, এখন নবান্নের উদযাপন করছি, খুব ভালো লাগছে। নতুন প্রজন্মের কাছে বাঙালি উৎসবকে পরিচয় করিয়ে দিতেই এই উদ্যোগ বলে জানান আয়োজকরা। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আমরা উৎসবে অংশগ্রহণ করি। সাংস্কৃতিক কর্মকাণ্ডকে ছড়িয়ে দিয়ে এই উগ্রবাদকে রুখতে হবে, জঙ্গিবাদকে রুখতে হবে, বিচ্ছিন্নতাবাদীদেরকে রুখতে হবে। প্রকৃতি বান্ধব, সংস্কৃতি বান্ধব এটি গোষ্ঠী করতে চাই, তাহলে এই ধরনের উৎসব আমরা বারবার আমাদের করতে হবে। 23তম এই আয়োজনে করোনা মহামারীতে প্রাণ হারানো সংস্কৃতি জনদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। দক্ষিণ এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ সঙ্গীত পুরস্কার ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের 16তম আসর হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। এই আসরে দেশের সঙ্গীতে অবদান রাখা 50 গুণী শিল্পী, সুরকার ও গীতিকারকে দেওয়া হবে বিশেষ সম্মাননা। রাশেদ আহমেদকে সঙ্গে নিয়ে নিউ ইয়র্ক থেকে মুরসালিন বাবলার রিপোর্ট। স্বাধীনতার 50 বছরে বাংলাদেশের গান স্লোগানে মিউজিক অ্যাওয়ার্ডসের জমকালো আসর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। বিদেশের মাটিতে দেশের খ্যাতনামা শিল্পী ও বিশিষ্টজনদের যেন এক মিলন মেলা। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক SME অনলাইন মার্কেট ঐক্য.com.bd। ঐক্য ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট নারী নেত্রী শাহিন আক্তার রেনি আয়োজনে ভার্চুয়ালি স্বাগত বক্তব্য রাখেন। এই 50 বছরে বাংলাদেশের গান, বাংলাদেশ তার সাংস্কৃতিক শক্তিকে চেনাচ্ছে আজ এই মঞ্চে। বাংলাদেশ ও বিশ্বব্যাপী আমাদের দেশের উদ্যোক্তাদের তৈরি পণ্য আজ ক্রেতারা কিনছেন। দেশের যে কোনো স্থান হতে, বিশ্বের যে কোনো স্থান হতে, এটা আমাদের জন্য অনেক আনন্দের। SMEর শক্তিতে বাংলাদেশ আরও বলিষ্ঠ হবে, এই বিশ্বাস আমরা সবসময় রাখি এবং সেই বিশ্বাস নিয়ে আমরা কাজ করছি একত্রে চ্যানেল আইয়ের এই আয়োজনে। অনুষ্ঠানে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সম্মাননা প্রাপ্তদের নাম ঘোষণা করেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। স্বাধীনতার 50 বছর, মুজিব শতবর্ষ, একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 100 বছর। পাশাপাশি বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উঠেছে। বছরটি আমাদের জন্য অনেক তাৎপর্যপূর্ণ। স্বাধীনতার 50 বছরে বাংলাদেশের গান, এই স্লোগানকে সাথী করে 16তম আসরে আমরা সম্মান জানাতে চাচ্ছি বাংলাদেশের 50 জন গুণী সঙ্গীতজ্ঞকে। শাহ আব্দুল করিম, সোহরাব হোসেন, সমর দাস, খান আতাউর রহমান, ফিরোজা বেগম, আব্দুল আলিম, সত্য সাহা। স্বাধীনতার 50 বছরে 50 গুণী শিল্পীকে সম্মাননা দেওয়া হয়। সে সময় দেশবর্ণ শিল্পীদের নিয়ে মঞ্চে ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2021 এর আমেরিকা প্রকল্প প্রধান জহির উদ্দিন মাহমুদ মামুন। 23 বছর আগে হৃদয় বাংলাদেশ
লাল সবুজের রং নিয়ে, স্বপ্ন নিয়ে একটা চ্যানেল বাংলাদেশে জন্মেছিল, তার নাম চ্যানেল আই। আমাদের স্বপ্ন ছিল হৃদয় থাকবে বাংলাদেশ এবং প্রবাসেও থাকবে বাংলাদেশ এই চ্যানেল আইয়ের মাধ্যমে। নিউ ইয়র্কে ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের এই আয়োজন ছাড়াও ডিসেম্বর জুড়ে চ্যানেল আইয়ে থাকবে নানা অনুষ্ঠান। ঢাকায় আরেকটি আয়োজনের মাধ্যমেও শিল্পীদের সম্মাননা দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে মোরসালিন বাবলা, চ্যানেল আই। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে অশোক লিলনী ফাতরস বিরতি। আর বিরতির পর জানিয়ে ফিরছি বিশ্বকাপ ফুটবলের মূল প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাজশাহীর সর্বস্তরের মানুষ। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে বিশ্ববিদ্যালয়ের কবরস্থানেই দাফন করা হবে হাসান আজিজুল হককে। তার মৃত্যুতে শোকাহত চ্যানেল আই পরিবার। রাজশাহী থেকে আবু সালেহ ফাত্তার পাঠানো ভিডিও চিত্রে লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। জীবনের বৃত্ত ভেঙে মহাকালের পথে বাংলা কথা সাহিত্যের আগুন পাখি হাসান আজিজুল হক। শেষ যাত্রায় তার প্রতি বিনম্র শ্রদ্ধা সাহিত্য অনুরাগীদের। রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। বাংলা সাহিত্যে ছোট গল্পের এই রাজপুত্রের সৃষ্টিকর্মকে স্মরণ করলেন বিশিষ্টজনরা। হাসান আজিজুল হক স্যার তার লেখালেখি শুধু না, তার ব্যক্তিগত জীবনে যত কিছু কুপমণ্ডকতা, যত সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তার উচ্চারণ সবসময় সচকিত ছিল, যা আমাদেরকে আন্দোলিত করেছে এবং আমরা স্যারদেরকে অনুরোধ করেছি। হাসান আজিজুল হকের বিকল্প কিন্তু গড়ে উঠছে না। আমাদের সমাজ একটা ভিন্ন দিকে ধাবিত হচ্ছে, তাকে স্মরণ করেই আমরা সমাজকে পরিবর্তনের কথা ভাবতে পারি। বাংলাদেশে সাহিত্য জগতে, শিক্ষা জগতে, সংস্কৃতি জগতে, এমনকি আমাদের চিন্তন জগতে যে আগুন পাখির ভূমিকা পালন করেছেন, তা আমাদেরকে অনুপ্রাণিত করবে এবং তার পথে, তার নির্দেশিত পথে, তার আকাঙ্ক্ষিত পথে, মানবতার পথে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। বেশ কিছুদিন ধরেই অসুস্থ থাকা হাসান আজিজুল হক রাতে তার রাজশাহীর বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করা হাসান আজিজুল হক দায়িত্ব পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার পদেও। জনজীবনে প্রবলভাবে প্রভাব রাখা এই গদ্যশিল্পী বাংলা একাডেমি 21 পদক ও স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। সম্মানিত হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের আনন্দ পুরস্কারেও। লুৎফুর রহমান সোহাগ, চ্যানেল আই। জিপিএস ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্ব সেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। পদ্মা নদীর তলদেশ দিয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে ফরিদপুরের দুর্গম চরাঞ্চলে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে জেলার পল্লী বিদ্যুৎ সমিতি। এতে আলোকিত হচ্ছে 10টি ইউনিয়নের 88টি গ্রাম। দীর্ঘদিনের প্রত্যাশার বিদ্যুৎ পেয়ে আনন্দিত চরাঞ্চলের মানুষ। ফরিদপুর থেকে শাহাদাত হোসেন তিতুর পাঠানো তথ্য, ভিডিওচিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। ফরিদপুর সদর, সদরপুর ও চরভদ্রাসন পদ্মা নদীর দুর্গম চরাঞ্চলের 10,000 পরিবারের মাঝে বিদ্যুৎ পৌঁছে দিতে কাজ চলছে। মোট 10টি ইউনিয়নের 88টি গ্রামকে আলোকিত করতে বিদ্যুৎ লাইন নির্মাণের কাজ করছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি। 4টি সাবমেরিন ক্যাবেলের মাধ্যমে 2টি উপকেন্দ্র সহ প্রায় 65 কোটি টাকা ব্যয় 437 কিলোমিটার বিদ্যুৎ লাইনের কাজ শেষ হয়েছে। বিদ্যুৎ সুবিধা ফরিদপুরের সামগ্রিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলছে। বাচ্চাদের লেখাপড়া করাতে পারবো, সবসময় বাড়তে থাকবো, তারপরে ফ্যান চলবো, আবার গরু বাছুর দাবানের সুবিধা আছে, মোটর বসাই দিলাম। এখন আমাকে ভালো হয়েছে, টিভি চালাইতে পারবো, ফ্রিজ আনতে পারবো। আগে লেখাপড়া করার সমস্যা ছিল, অন্ধকারে দেখা যায় শুরু বিদ্যুতের আলোর থেকে। এখন কারেন্ট আসা আলো ভালো হয়েছে, লেখাপড়াও ভালো হইতেছে। ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, পোলট্রি, হ্যাচারি, মৎস্য খামার, এগুলো তৈরি এখানে সেখানে চালু হতে যাচ্ছে। মানুষের সার্বিকভাবে জীবনযাত্রার
একটা পরিবর্তন ইতিমধ্যে লক্ষ্য করা গেছে। চরের জমির দাম বৃদ্ধি পেয়ে গেছে। শহরের এলাকা থেকে, ঘিঞ্জি এলাকা থেকে মানুষ চরের দিকে আবার ধাবিত হচ্ছে। জেলা প্রশাসক বলছে বিদ্যুতের কারণে চরের মানুষের জীবনযাত্রার উন্নয়ন হবে। সাবমেরিন কেবলের মাধ্যমে অফগ্রিড বিদ্যুৎ সুবিধা পেতে যাচ্ছে। এই বিদ্যুৎ আয়নের মাধ্যমে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই চরাঞ্চলে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে। চরের মানুষেরা বলছেন বিদ্যুৎ সুবিধা দেওয়ার এ উদ্যোগ তাদের কাছে স্বপ্নের মতো। সাদিয়া ওমর, চ্যানেল আই। এবার ইন্ডিক্যাফে গ্লোবাল সিল সিটি সংবাদ। রাজশাহীতে রেল দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রাজশাহী রেল স্টেশনে আলোচনা সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন পশ্চিমাঞ্চল রেলের অতিরিক্ত মহাব্যবস্থাপক অজয় কুমার পোদ্দার। প্রধান অতিথি ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ। রেলওয়ে শ্রমিক লীগের সদর ও ওপেন লাইন শাখার নেতারা উপস্থিত ছিলেন। এর আগে রেল দিবস উপলক্ষে রাজশাহী রেল ভবন থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেল স্টেশনে শেষ হয়। বর্তমানে বাংলাদেশ রেলওয়েতে 48টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। এবার নিটোল ডাটা কৃষি সংবাদ। দিনাজপুরে বাড়ছে কেঁচো সারের উৎপাদন। এতে রাসায়নিক সারের ব্যবহারের প্রবণতা যেমন কমছে, তেমনি কমেছে ফসলের উৎপাদন খরচ। দিনাজপুর থেকে শাহ আলম শাহের রিপোর্ট। জমিতে রাসায়নিক সারের ব্যবহার কমাতে পরিবেশ বান্ধব কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট উৎপাদন করছেন এই অঞ্চলের কৃষক। কেঁচো সার বিক্রি করি 10 টাকা কেজি, কৃষক আসে নিয়ে যায় এখান থেকে। এখানে প্রায় কেজি 100 কেজির মতন, মানে এক সপ্তাহে পর তৈরি হয় আর কি। ভার্মি কম্পোস্ট দিয়ে এই সবজিগুলো লাগাইছি। এর আগে রাসায়নিক সার দিয়ে তৈরি করেছিলাম। যে শাকসবজি ভার্মি কম্পোস্টের কারণে আজকে দেখতেছি খুব ভালো। কয়েকদিন যাবত খাচ্ছি আমরা এই যে লাল শাক। এশিনা ফটিনা জাতের লাল কেঁচোর মাধ্যমে গরু মহিষের গোবর, সবজির উচ্ছিষ্ট, খড়, আবর্জনা, কচুরিপানা, এমনকি কলা গাছ থেকেও ভার্মি কম্পোস্ট বা জৈব সার তৈরি হচ্ছে। আমরা কৃষকদেরকে দিয়ে ভার্মি কম্পোস্ট, ট্রাইকো কম্পোস্ট উৎপাদন করে এটা যেমন মাটির উর্বরতা বৃদ্ধি করে সেই উর্বর মাটিতে আমরা সবজি উৎপাদন করেছি। সেই সাথে আমাদের বালাই দমনের জন্য, ক্ষতিকারক কীট, পোকা এবং ক্ষতিকারক রোগ দমনের জন্য আমরা বায়োপেস্টিসাইড সহ আমাদের প্রাকৃতিক যে পদ্ধতিগুলো আছে, আমাদের যে যান্ত্রিক পদ্ধতিগুলো আছে, সেই পদ্ধতিগুলো ব্যবহার করে আমরা স্বাস্থ্যসম্মত যে সবজি উৎপাদন আমরা এটা শুরু করেছি। আকার ভেদে একটি হাউস থেকে প্রায় 4 মণ ভার্মি কম্পোস্ট উৎপাদন হচ্ছে। দিনাজপুরে ভার্মি কম্পোস্ট এই জৈব সারের চাহিদা বাড়ছে। এই ভার্মি কম্পোস্ট জৈব সার জমিতে ব্যবহার করে একদিকে যেমন সার ও কীটনাশক অপচয় রোধের মাধ্যমে কৃষক আর্থিকভাবে লাভবান হচ্ছে, তেমনি বাড়ছে ফসল উৎপাদন। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ঢাকার সাভার এবং ধামরাইয়ে এখনো রয়েছে পালদের ঐতিহ্যবাহী মৃৎশিল্প। নির্মাণ খরচ বেড়ে যাওয়ায় মাটির তৈরি পণ্যের দামও বাড়ায়, বাজার হারাচ্ছে এই শিল্প। শমিক আহমেদের রিপোর্ট। সেই কিশোরী বয়সে পালবাড়ির বউ হয়ে এসেছিলেন বেলমতি। সে সময় এই বাড়ির দাপুটে ব্যবসা ছিল। শৈশবেই তিনি সব ধরনের মাটির তৈজসপত্র তৈরি করা শিখেছেন। 5 দশকের গল্পে গল্পে থেমে নেই তার হাতের কাজ। এই ছোটকালে থানে আস্তে আস্তে মা বাবাই শিখাইছে। মেলা বছর ধরে 50 বার কি বাড়ি আসলে কাগজে ভরা এখানে পড়ছে। ভালোই চলছে। হাড়ি, কলস, পাতিল, খোরা এইসব চলছে। এখন তো সেগুলো নেই, এখন তো খালি পদে চলে। শুরুতে অ্যালুমিনিয়াম, পরে প্লাস্টিকের কাছে হেরে যাওয়া এক শিল্পের নাম মৃৎশিল্প। শত প্রতিকূলতায়ও পৈতৃক ব্যবসা টিকিয়ে রেখেছেন অনেকে। ঢাকার সাভার এবং ধামরাইয়ে এখনো কয়েকটি গ্রামে রয়েছে পালদের ঐতিহ্যবাহী মৃৎশিল্প। খালি দইয়ের পাতিল, ওই কিছু কিছু টপ ভাবি চলে। মাটির দাম বাড়তি, খড়ির দাম বাড়তি, কামলার রোজ বাড়তি। কোনো বছর লাভ হয়, আর হয়তো কোনো বছর টাকা ঋণ হইতে হয়। আমার পর্যন্ত মাটি কাজ আছে, আমার ঘরে ছেলে পেলে এই কাজ করে চলা পাবো না। এখন আমরা আগে শিখছি, যার জন্য আমার করে খাওয়ার নাই।
সরকার তো আমাদের এদিকে মানে কোনো নজর যেমন দেয়নি আমাদের এটা পণ্যটা কিভাবে তারা মানে বাইরে সেল করে। দেশের বাইরে বাজারজাত করা সম্ভব, আমরা না দিলে কি হবে? আমাদের থেকে অনেক যারা আরো বিজনেস করে তারা অবশ্যই দেশের বাইরে এগুলো পাঠায়। নির্মাণ খরচ বেড়ে যাওয়ায় মাটির তৈরি পণ্যের দামও বেড়েছে, ফলে বাজার হারাচ্ছে এই শিল্প। মৃৎশিল্পের মতোই প্লাস্টিকের কাছে হেরেছে বাঙালির রুচিবোধ। মাটির মানুষের মাটির প্রতি ভালোবাসা যত গভীর হবে, ততই মৃৎশিল্পের নিভু নিভু করতে থাকা আলো জ্বলে উঠবে। সাভারের শিমুলিয়া থেকে শৌবিক আহমেদ, চ্যানেল আই। বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল খেলার খবর। কাতার বিশ্বকাপের মূল আসরে ইতালির খেলা অনিশ্চয়তায় পড়েছে। 4 বারের বিশ্বকাপ ও বর্তমান ইউরো চ্যাম্পিয়ন ইতালি বিশ্বকাপ বাছাই পর্বে সি গ্রুপের শেষ ম্যাচে নর্দার্ন আয়ারল্যান্ডের সাথে গোল শূন্য ড্র করে গ্রুপ রানার্স আপ হয়েছে। বুলগেরিয়াকে 4-0 গোলে হারিয়ে এই গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে কাতার বিশ্বকাপের মূল পর্বের টিকিট পেয়েছে সুইজারল্যান্ড। ইতালি ও নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে গোল শূন্য ড্র করে 37 ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়া ইতালি গ্রুপ রানার্স আপ ইতালিকে বিশ্বকাপের মূল পর্বে বিশ্বকাপ বাছাই পর্বে কনমেবল অঞ্চলের চতুর্দশ রাউন্ডের খেলা রাত 2টায় বলিভিয়া উরুগুয়ের ম্যাচ দিয়ে শুরু হবে। রাত 3টায় ভেনেজুয়েলা পেরু এবং 5টায় শুরু হবে কলম্বিয়া প্যারাগুয়ের ম্যাচ। বুধবার ভোর 5:30টায় বুয়েন্স আয়ার্সের এস্তাদিও সান হুয়ানে ব্রাজিল আর্জেন্টিনা সুপার ক্লাসিকোর দিকে তাকিয়ে থাকবে ফুটবল দুনিয়া। কনমেবল অঞ্চলের প্রথম দল হিসেবে ব্রাজিল 12 ম্যাচে 34 পয়েন্ট নিয়ে এরই মধ্যে নিশ্চিত করেছে কাতার বিশ্বকাপের টিকিট। কোপা আমেরিকার ফাইনালে মেসির আর্জেন্টিনার কাছে হারের পর সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের হোম ম্যাচটি শুরু হতে না হতেই পরিত্যক্ত হয়। 2009 পর আর্জেন্টিনার মাঠে লা আলবিসেলেস থেকে হারাতে না পারা ব্রাজিল ইনজুরি আক্রান্ত নেইমারকে ছাড়াই মাঠে নামবে। অন্যদিকে 12 ম্যাচে 28 পয়েন্ট পাওয়া আর্জেন্টিনা এই ম্যাচ জিতলেই নিশ্চিত হবে কাতার আসরে ছাড়পত্র। অধিনায়ক মেসি শুরু থেকেই প্রথম একাদশে থাকবেন বলে নিশ্চিত করেছেন আর্জেন্টাইন কোচ স্কোলানি। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের 17 ফাইল চুরির ঘটনায় 4 কর্মচারী বরখাস্ত, বিভাগীয় তদন্ত কার্যক্রম চলবে জানালেন স্বাস্থ্য শিক্ষা সচিব। রাজধানীর বস্তিতে করোনার গণটিকা কর্মসূচিতে ব্যাপক সাড়ার প্রথম দিন করাইল বস্তিতে টিকা নিলেন 15,000 মানুষ। কথা সাহিত্যিক হাসান নাজিজুল হকের প্রতি সর্বস্তরে শেষ শ্রদ্ধা, বাংলা গদ্য সাহিত্যের উজ্জ্বল নক্ষত্রের বিদায়ে শোক। তাইওয়ান নিয়ে বাইডেনকে সতর্ক করলেন শি জিনপিং, করোনা মহামারী ও জলবায়ু ইস্যুতে যুক্তরাষ্ট্র চীন একসাথে কাজ করার ঘোষণা। এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সঙ্গীতে অবদান রাখা 50 গুণীকে সম্মাননা, নিউ ইয়র্কে ঐক্য চ্যানেলায় মিউজিক অ্যাওয়ার্ডসের জমকালো আসর। এই ছিল সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে।